ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দ্য ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট এফসিআরএ নিয়ে আলোচনা করব। আলোচনাটা অনেকটা গুগলের মাধ্যমে হবে, অনেকটা আমাদের মাথার চিন্তাধারার মাধ্যমে হবে, অনেকটা আপনাদের কমেন্টের হবেন। কারণ আপনারা কি ভাবছেন তার উপরে দেশ দাঁড়িয়ে নেই। 543 জনকে আমরা যারা পার্লামেন্টে পাঠিয়েছি তারা কি ভাবছে তার উপরে দেশ দাঁড়িয়ে আছে। তাই দেশটা 1980 অব্দি তো কোনো রকম ভাবে চললো। 1992-তে বাবরি মসজিদ ভাঙা হলো, তারপর থেকে দেশটা টুকরে 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 হয়ে গেল। মেড ইন ইন্ডিয়া দাঙ্গা এতদিন ধরে চলছিলই, মানুষ মানুষকে মারছিলই। একটা জাত হিন্দু, একটা জাত মুসলিম, সারা জীবন 100 বছর ধরে মেরেই যাচ্ছে। তো দুটো মূর্খ জাত নিয়ে ভারতবর্ষ, এরা কি করবে এরা কি করবে না সেটা নিয়েই ভারতবর্ষ। আর বাদ বাকি যারা আছে তারা তাদের চেয়েও বেশি মূর্খ, কারণ তারা এক হয়ে দেশে কিছু করছে না। এর বাইরে কি দেশ চলছে না? এর বাইরে মন্দির আছে, আজকে গুরুদ্বারা আছে যারা ফ্রিতে খাওয়ায়, তারা হসপিটাল খোলে, ফ্রিতে অপারেশন করে। সাউথে চলে যাবেন, অনেকগুলো ফ্রিতে হসপিটাল পাবেন। কিন্তু যেই আপনি বাংলার এইদিকে যাবেন, হিন্দি স্পিকিং ল্যান্ডে যাবেন, মূর্খদের একদম মানে রাজত্ব চলছে। তারা কিভাবে দেশকে লুট করতে পারে, একে অন্যের সঙ্গে যুদ্ধ করতে পারে, সকাল থেকে রাত্রির অব্দি হিন্দু মুসলিম করতে পারে। তার ভেতরে এফসিআরএ বিল হচ্ছে আরো কিভাবে নিজেদের হাতে কন্ট্রোলটা নেব গভর্নমেন্ট। এবার গুগল যা লিখেছে সেটা পড়ছি, তারপরে গুগল যেটা লিখতে পারেন, মানে এআই এর বুদ্ধি যেখানে যায় না সেখানেই সাধারণ মানুষের বুদ্ধি যায়। হিন্দিতে একটা ডায়লগ আছে, জাহানা রবি পৌঁছে कहते हैं জাহানা রবি পৌঁছে, মানে সূর্য যেখানে পৌঁছায়নি কবিরা পৌঁছতে পারে। আর জার্নালিস্টরা তো তার থেকে অনেক বেশি জায়গায় পৌঁছতে পারেন, কারণ তাদের হাতে এটাই কাজ পৌঁছানোর। তাতে দেশে চেঞ্জ এলো কি এলো না কিছু যায় আসে না, কারোর কিছু যায় আসে না। তার মানে সরকারের হাত ধরে আমরা শোষণ যুক্ত সমাজ হচ্ছি, আর সাধারণ মানুষের হাত ধরেও আমরা শোষণ যুক্ত সমাজ হব। পুজো আসছে, হাজার হাজার কোটি টাকা গঙ্গার জলে বয়ে যাবে, কিন্তু মাকে দেখে আমরা অভিভূত হয়ে ইন্সপায়ার্ড হয়ে দেশের জন্য কাজ করব না। মাও কাঁদতে কাঁদতে চলে যাবেন। মানে আসার আগেই ভাসান কবে হবে তার ডেটটা ফিক্স হয়ে যাবে। সেখান থেকে এফসিআরএ বিলটাকে আমি ধরার চেষ্টা করছি। The Foreign Contribution Regulation Act (FCRA) is an Indian law that regulates how non-governmental organizations, NGOs, and charities receive money from other countries. মানে আমাদের দেশে এনজিওরা আর চ্যারিটেবল ইনস্টিটিউশনরা বাইরের দেশ থেকে টাকাটা রিসিভ কিভাবে করে তার একটা অ্যাকাউন্ট হচ্ছে এফসিআরএ। তো এটা নিয়ে এত মাথা ব্যথা কেন? ধরুন আপনি একটা সোশ্যাল সংগঠন অমুক পাড়াতে করেন, আপনি টাকা নিয়ে কি করতে পারেন? একটা বাড়ি খুলতে পারেন, সেখানে বিকলাঙ্গদের রাখতে পারেন, দিব্যাঙ্গদের রাখতে পারেন। আপনি দিব্যাঙ্গ ফুটবলদেরকে স্পন্সর করতে পারেন, দিব্যাঙ্গ ক্রিকেটারদের স্পন্সর করতে পারেন, দিব্যাঙ্গ অ্যাথলেটিকদের স্পন্সর করতে পারেন। আপনার পাড়ায় বিধবা মা রয়েছেন যাদের পাশে কেউ দাঁড়ায় না, আপনি তাদেরকে হেল্প করতে পারেন। আপনার ওখানে কিছু লোকের চাকরি হয়নি, তাকে চাকরি দেওয়ার জন্য আপনি কোনো ইনিশিয়েটিভ নিতে পারেন। এর বাইরে আপনি কিছু করতে পারবেন না, কারণ করার সাহসই থাকবে না। কারণ যা বাদ বাকি রয়েছে সেটা তো সরকারি হাসপাতাল করবে, মানে সরকারি মানুষেরা করবে, সরকারি হাসপাতালে পারে না। তাহলে বাবু তারা আর কি করে উঠবে? এবার আমি সেকেন্ড ফেজে যাই, তার আগে একটু কলার টিউনটা শুনে নিন, একটু ভাবুন নিউজ উইথ রিজন মানেটা কি। ঘাবড়ে যাবেন। নিউজ উইথ রিজন কি হয়? সত্যের আগে ওর পেছনে তার পাশে ভগবানের উল্টো দিকে পেছন দিকে দাঁড়িয়ে আছেন, এগুলো ছিল খবর। কিন্তু বুদ্ধি দিয়ে তর্ক দিয়ে কি খবর হতে পারে? আমরা প্রথম প্যারাটা ক্রস করলাম, এবার সেকেন্ড প্যারাতে যাচ্ছি। The BJP-led government wants to tighten these rules through recent amendments such as the FCRA Amendment Bill to increase financial transparency. যে মানুষেরা পলিটিক্যাল বন্ড ইন্ট্রোডিউস করেছিল দেশে, তার হিসেব দিতে চাইনি, তার হিসেব সিজিআইও চাইনি। সাধারণ মানুষের আমি কথা বাদ দিচ্ছি, তাদের হিসেব নিয়ে কোনো লাভ নেই। না তাদের স্যালারি বাড়বে, না জিনিসের দাম কমবে, না তারা চাকরি পাবে। তো সাধারণ মানুষ শুধু খবর দেখবে হাঁ করে, তারপরে ট্রেনে বাসে অফিস যাবে। যদি চাকরি না থাকে পাড়ার চায়ের দোকানে মায়েরা বাড়িতে রান্না করবেন, উফ কি জিনিসের দাম বেড়ে গেছেন, এখানেই এসে আমাদের লড়াই শেষ হয়ে যাবে। আর কিছু মানুষ জান্তার মান্তার, আর কিছু মানুষ ঝাড়খণ্ডে দাঁড়িয়ে থাকবে। বিপ্লব এইভাবেই আমাদের দেশে আসবে, আশা করা যেতেই পারে। স্টপ দ্য মিসইউজ অফ ওভারসিজ ফান্ড অ্যান্ড প্রোটেক্ট ন্যাশনাল সিকিউরিটি।
খবরটা এখানে এসেই শেষ হতে পারে, কারণ এটাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারে। আমি 10-15 মিনিট তো আলোচনা করেই নেব। স্টপ দ্য মিসইউজ অফ ওভারসিজ ফান্ডস। ভাবুন, আপনি লিখছেন আমি ভারতবর্ষে অন্ধদের জন্য একটা স্কুল খুলব, এটা গভর্নমেন্টের কাছে যাচ্ছে। গভর্নমেন্ট বলছে ঠিক আছে, এবার তুমি সেই ফরেন যে যারা সোর্স ফান্ড করবে তাদেরকে পাঠালো, তারা আমাদের দেশে মানে একটা সোশ্যাল অর্গানাইজেশনকে বা এনজিও কে বা চ্যারিটেবল ট্রাস্টকে 10 কোটি টাকা পাঠালো। ভাবুন, আপনি শুধু একটা অন্ধদের জন্য স্কুল খুলবেন, তার জন্য আপনাকে লিখে পাঠাতে হয়। লিখে পাঠানোর পরে গভর্নমেন্ট দেখে, আগে যেমন ব্রিটিশরা আমাদের প্রিজন থেকে যে চিঠিগুলো বেরোতো আগে পড়তো, পড়ে তারপরে বাড়ির লোকের কাছে যেত, তখনও এফসিআরএ ছিল, অন্যভাবে ছিল। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে যে আমরা ফান্ডটাকে কিভাবে ইউজ করব। তাহলে সাধারণ ভারতবাসী কি জন্য ইউজ করবে? ধরুন চাষিরা ঋণগ্রস্ত হয়েছে, তো বললো চাষিদেরকে যে আমরা তোমাদের ঋণ মুক্ত করে দেব, আমরা সোরসকে বলছি আমাদেরকে 1000 কোটি টাকা পাঠাতে। আপনিও হাসছেন, আমিও হাসছি যে সোরস জি 1000 কোটি টাকা পাঠাচ্ছেন আমাদের দেশ থেকে ঋণগ্রস্ত চাষিদেরকে মুক্ত করে দেব। মানে তারা হাসতে হাসতে এবার চাষ করতে যাবে, তাদেরকে সুইসাইড করতে হবে না, এটা হতে পারে। তারা হয়তো বললো যে আমাদের 2000 কোটি টাকা চাই, রাজস্থানে জল নেই, তো আমাদের দেশে সরকার তো জল দিতে পারেনি এখনো, তো জলের জন্য 2000 কোটি টাকা দিন, আমরা এরকম 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 প্রকল্প করব, তাতে 1500 কোটি টাকা খরচা হয়ে যাবে, আর 500 কোটি টাকা আমরা নিজেদের উপরে খরচা করে দেবো। এটাও হতে পারে। তাহলে সে গভর্নমেন্টকে লিখলো, গভর্নমেন্ট বললো বা সাধারণ প্রজেক্ট, আমরা তো জল দিতে পারিনি, তাই সোরস জি 2000 কোটি টাকা পাঠাবেন, এটাও হতে পারে। আমেরিকান প্রেসিডেন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলেন যে আমরা হাজার হাজার কোটি টাকা দিয়েছি ইন্ডিয়ান গভর্নমেন্টকে, সো দে ক্যান স্পেন্ড টু ইনক্রিজ ভোটার্স। তো আমেরিকা জানতো যে আমাদের দেশে স্যার হচ্ছে, স্যারের নাম কেটে দেওয়া হচ্ছে। আমেরিকান গভর্নমেন্ট তো বোকা নয়, সে পুরো পৃথিবীকে জানাচ্ছে দ্যাট উই হ্যাড গিভেন মানি টু মিস্টার মোদি টু স্পেন্ড অন ইলেকশনস। সেই ইলেকশনে আমাদের লোক কমে গেল। তো ভাবুন যে এই যে মিসইউজ অফ ফান্ড, এটাকে নিয়ে আমি এবার পুরো জানাচ্ছি। এবার বলল যে ভারতীয় গভর্নমেন্ট, এবার সরকার সরাসরি বলছে রাম মন্দির খুলবো। সে রাম মন্দিরের টাকা কাদের থেকে নিল? লোকাল মানুষদের থেকে। তার মানে আপনার দেশে দাঙ্গা তৈরি করার জন্য ফান্ডিংটা কে দেয়? এবার এটাকে নিয়ে ভাবতে হবে। আমেরিকা কি আপনাকে ফান্ডিং করবে যে আমি দেশে দাঙ্গা লাগাতে চাই? ভাবুন, আমাদের দেশে কিছু সংগঠন যারা রেজিস্টার নয়, তারা বলছে আমরা দেশে দাঙ্গা লাগাতে চাই, আপনাকে কেউ টাকা দেবে? কিন্তু আমাদের দেশে তো দাঙ্গা হয়, তাহলে কে টাকা দেয়? তার জন্য কি ফরেন এফসিআরএ লাগবে? ভারতীয়রা ভারতীয়দের হাতে টাকা দেয়, তাই তো মহাভারত হলো। কৃষ্ণ আটকাতে পারেননি মহাভারতকে, বিশ্ব আটকাতে পারেননি, আমাদের গুরুদেব দ্রোণাচার্য আটকাতে পারেননি, কৃপাচার্য আটকাতে পারেননি, কেউই মহাভারতকে আটকাতে পারেনি। ভারতবর্ষ সেই দেশ যেই দেশ নিজেদের সঙ্গে লড়াই করে, মানে হিন্দু মুসলমান 100 বছর ধরে করছে, দুটোই তাহলে মূর্খ জাত। যদি মূর্খ জাত না হয় তাহলে একে অন্যের সঙ্গে লড়াই করে কেন? বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের একজন বিখ্যাত রাইটারকে বাংলায় এসে রেখে বলা হচ্ছে যে হিন্দু মুসলমান হচ্ছে। কিন্তু কি করে হিন্দু মুসলমান হচ্ছে? আমি তো দেখছি মুসলমানদেরকে ঘরে ঢুকিয়ে, এবং এদের অনেক লিডাররা আছে যারা মুসলমানদের সঙ্গে নিজেদের মেয়েদের বিয়ে দিয়েছে বা ছেলেদের বিয়ে দিয়েছে। এইরকম একটা অদ্ভুত সময়ে দাঁড়িয়ে এফসিআর এর বিলটা কতটা মিনিংলেস। আজকে অরুণাচল থেকে একটা লোক বলছে যে আমরা চায়নার ভেতরে বিলীন হয়ে যাব। আমি ধরে নিচ্ছি মিথ্যে কথা, কিন্তু তার মিথ্যেটা বলার দরকার কি পড়লো? আমাদের দেশের সরকার 1-1.5 বছর পরে বললো 7 জন জওয়ান মারা গেছে পাকিস্তানের লড়াইয়ের সঙ্গে। তাহলে সরকারকে মিথ্যে বলতে হয় কেন? দাঙ্গাতে পেলেট গান চালালো, বলছে পুরো এন্টায়ার ইতিহাস খুঁজে, ভারতীয় ইতিহাস ইন্ডিপেন্ডেন্সের পর দেখা গেল যে কোথাও লেখা নেই যে আপনি পেলেট গান চালাতে পারেন। আমেরিকাতে হয়তো অ্যালাউড আছে, চায়নাতে হয়তো অ্যালাউড আছে, আমার জানা নেই, সেটা নিয়ে আমি কোনো রকম বক্তব্য রাখছি না। সেই জন্য অমিত শাহ আমাদের হোম মিনিস্টার নিজেদের বানানো পার্লামেন্টে, মানে সেকেন্ড পার্লামেন্টে যেতে পারছেন না। তার কারণ হোম মিনিস্টারের দায়িত্ব ছিল যে পুলিশ গুলি চালাবে কিনা। এটা তো উল্টোও হতে পারতো, যে আপনারা খালি হাতে যাবেন, নমস্কার করবেন যে তোমরা প্রতিবাদ করো, স্লোগান তোলো, আমরা হাঁটতে হাঁটতে ধর্মেন্দ্র প্রধানের বাড়ি যাই। তার রেজিগনেশনটা আমাদের দেশের সবচেয়ে উচ্চপদে পুলিশ অধিকারী ভেতরে গিয়ে বললেন যে দেখুন এত ছাত্র দাঁড়িয়ে আছে, আরো ছাত্র দাঁড়াবে, আপনার রেজিগনেশনটা দিন।
কোনো পিএম এর হস্তক্ষেপ দরকার ছিল না, কোনো হোম মিনিস্টারের হস্তক্ষেপ দরকার ছিল না। তারপরে তিনি সেই অর্গানাইজেশনের বাড়ি যেতেন যারা পরীক্ষাতে লিক করানোর চেষ্টা করছে, তাদের থেকে পদত্যাগপত্র চাইতেন। গভর্নমেন্টকে বলতেন যে এদের যে এজেন্সি দিয়েছো সেই এজেন্সি থেকে তাদেরকে সরাও, নতুন কোনো এজেন্সি আনো, বা পুলিশের হাতে পরীক্ষা সিস্টেমটা দিয়ে দাও, এবং এটার উপরে যে খরচা করছো কোটি কোটি টাকা সেটা আমাদের দিয়ে দাও, তাহলে আমাদের হেল্প হয়ে যাবে, আমরা দেশের কাজে লেগে যাব। রাস্তায় দাঁড়ানো, ট্রাফিক কন্ট্রোল, গাড়ি কন্ট্রোল, সাইকেল কন্ট্রোল, হেলমেট কন্ট্রোলের বাইরে আমরা আসতে পারবো না, সেটাও হয়নি। তাই বাইরের থেকে 1 টাকারও ফান্ড ভারতের ন্যাশনাল সিকিউরিটির কোনো সমস্যা হতে পারে না। বর্ডারের সিকিউরিটি রয়েছে সরকারের হাতে, পাকিস্তানের বর্ডার সিকিউরিটি রয়েছে পাকিস্তানের বর্ডারের পুলিশের হাতে বা মিলিটারির হাতে। কোনো সাধারণ মানুষ, কোনো এনজিও কোনো রকম ভাবে সেখানে গিয়ে কিচ্ছু করতে পারবে না। তার কারণ সামান্য একটি সরকারি হাসপাতাল বা নবান্ন বা কোথাও যদি ঢুকতে যান, তার যে প্রিলিমিনারি চেক আছে, সেখানে গিয়ে কোনো এনজিও, কোনো সোশ্যাল অর্গানাইজেশন কিচ্ছু করতে পারবে না। তাই ন্যাশনাল সিকিউরিটি যেখানে প্রশ্ন আছে, তাহলে ইসরো থেকে যে সায়েন্টিস্টরা ছেড়ে দিল, সেখানে কি ফরেনের হাত না ফরেন ফান্ডিং? আমি জানি ভারতীয়রা খুব সিরিয়াসলি ভাবতে পারে না। আমি অনেকের সঙ্গে আলোচনা করে দেখেছি, তারা একটা স্টেটমেন্টের পর ভেসে যান গঙ্গার জলে, তারা নিজেদেরকে ধরে রাখতে পারেন না। তাই বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল হয়ে যান, আপ হয়ে যান, এআইডিএমকে হয়ে যান, ডিএমকে হয়ে যান, ডিএফআই হয়ে যান, সিপিআইএম হয়ে যান, তারা নাগরিক হতে জানেন না। শুধু ভোটের সময় আপনি পার্টির লোক, বাদ বাকি সময় আপনি একজন নাগরিক। এই আমরা নাগরিকটাই হতে পারলাম না আজ অব্দি। তাই গভর্নমেন্ট কি চেষ্টা করছে, এবার আরো ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি। ন্যাশনাল সিকিউরিটি কোনো এনজিও, কোনো হিউম্যান রাইট কারোর দ্বারা কোনোদিন ভায়োলেট হবে না। সরকার যদি চায় তাহলে দাঙ্গা হবে, সরকার যদি চায় সেকেন্ড পার্লামেন্ট হবে, সরকার যদি চায় বল্লভ ভাই পটেলের মূর্তি হবে, সরকার যদি চায় ব্রিজ ভেঙে পড়বে, সরকার যদি চায় রাস্তা ভেঙে পড়বে। এইখানে কোনো হিউম্যান রাইট এনজিওর হাত থাকতে পারে না। Note that government is not trying to completely stop all foreign funding, but rather increase oversight on how it is used. পুলওয়ামা, পেহেলগাঁও যারা আটকাতে পারেনি, তারা লাখ লাখ এই সংগঠনের উপরে চোখ রাখতে চায় যারা ব্যাংকের চুরি আটকাতে পারে না। এটা একটা হাস্যকর। অরিজিনাল লটা কবে ইন্ট্রোডিউস হয়েছিল? The FCRA was first passed in 1976 during Cold War to stop foreign money from influencing India's internal politics. এবার ইন্টারনাল পলিটিক্সটা কি? মানে ধরুন সিপিএম বলছে আমি অমুক বিল পাস হতে দেব না, গভর্নমেন্ট অমুক বিলকে পাস করবে। সেই অমুক বিলকে পাস করব না বলে সিপিএম এর হাতে চলে এলো 1000 কোটি টাকা রাশিয়ার মাধ্যমে বা আমেরিকার মাধ্যমে। এইটা হচ্ছে ইন্টারনাল পলিটিক্স। ইন্টারনাল কোনো পলিটিক্সই নেই আমাদের দেশে দুটো জিনিস ছাড়া। কিভাবে নাগরিককে শোষণ করা যাবে। 2014 পরে তেলের দাম যে বাড়লো, 2026 এসেও তেলের দাম কমলো না, এটা হচ্ছে ইন্টারনাল পলিটিক্স। জিনিসের দাম প্রায় 50%, 60%, কোথাও 100%, 120% ভারতীয়রাই বাড়িয়ে দিয়েছে, ভারতীয় সরকার বাড়িয়ে দিয়েছে। আমেরিকা তো তাও জোরে জোরে বলছে আমি 100% করে দেবো, ট্যারিফ বাড়িয়ে দেবো, তোরা বিজনেসই করতে পারবি না। কিন্তু ভারতের সরকার ভারতের টাকায় ফান্ডেড হয়ে স্যালারি তুলে, কমিশন তুলে, পেনশন তুলে ভারতীয়দেরই বাস দিচ্ছে। তার নাম হচ্ছে ইন্টারনাল পলিটিক্স। এটার জন্য বাইরের টাকা লাগবে না। বাইরের লোকেদের মনে হবে ইন্টারনাল পলিটিক্সে আমরা টাকা দিচ্ছি, মনে হতেই পারে। এইখানে ইন্টারনাল পলিটিক্স হচ্ছে কারোর খ্রিস্টান হয়ে যাওয়া হিন্দুর থেকে। তার কারণ হিন্দুদের পাশে হিন্দুরা দাঁড়ায় না, তাদেরকে গরিব করে রাখে। তাই তাদেরকে টাকা নিয়ে ফ্ল্যাট নিতে হয়, যাদের ফ্ল্যাট নেই, যাদের ঘর নেই তাদেরকে নিতে হয়। যাদের উচ্ছেদ করা হলো, তাদের 50% যদি এখন খ্রিস্টান হয়ে যায়, 50% যদি মুসলিম হয়ে যায়, তাহলে দোষ ইন্টারনাল পলিটিক্সে, যেখানে কোনো ফান্ডিং হয়নি। উচ্ছেদ করার জন্য কি বাইরের থেকে টাকা এসেছিল যে দেশে ক্রিমিনাল তৈরি করো? যাদের ঘর থাকবে না, দোকান থাকবে না, তারা কি তৈরি হবে? সেন্টে তো তৈরি হবে না, তারা তো বিবেকানন্দ তৈরি হবে না, নেতাজিও তৈরি হবে না। তারা পাতি পাড়ার গুন্ডাতে কনভার্ট হলেও হতে পারে, বা তারা মুসলিমদের কাছে চলে গেল,
তাদেরকে টাকা দিয়ে আবার দোকান করে দেওয়া হলো, বা খ্রিস্টানদের কাছে চলে গেল, তাদের ফ্ল্যাটও দিল, দোকানও দিল, বিজনেস করারও টাকা দিল। আমার একটা বন্ধু হয়েছিল যে হিন্দু থেকে খ্রিস্টান হয়েছে, সে বলল, নরেশ বাবু, এখানে হিন্দু খ্রিস্টানের ব্যাপার না, এখানে টাকার ব্যাপার, টাকা টাকা টাকা। তাই আমাদের দেশের পলিটিক্সকে বোঝার জন্য সবকিছু, প্রথমে বুদ্ধিটাকে বাদ দিয়ে দেবেন, তারপরে বোধকে বাদ দিয়ে দেবেন, তারপরে চেতনাকে বাদ দিয়ে দেবেন। এবার আপনি ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে আলোচনা করুন, দেখবেন আপনি সব জানেন আমাদের দেশের সম্বন্ধে, যেমন বিজেপির কর্মীরা জানে সকাল থেকে রাত অবধি, বলেই যাচ্ছে খ্রিস্টান আর বাবরের এরাতে আমরা রয়েছি। 2027 পৌঁছানোরও সম্ভাবনা নেই, কিন্তু 1947 নিয়ে কথা হচ্ছে। তার কারণ আপনি হিন্দু আর মুসলিম, এর বাইরে নিজেও যেতে পারছেন না, অন্য কাউকে যেতে দিচ্ছেন না। আর শতরূপ টতরূপ টাইপ, তারা তৃণমূল আর সিপিএম এর ভেতরেই ঢুকে যাচ্ছে, এখন বিজেপি ঢুকে পড়েছে। এরা শুধু নিজেদের সঙ্গে ঝগড়া করে, কারণ জানেন, মাস গেলে কোটি কোটি টাকা পেয়ে যায়, আর আপনার ছেলে পরীক্ষার পেপারে লিখে আটকে যায়, কেউ চাকরি পায় না সেখানে আটকে যায়, কেউ 100 দিনের কাজ পায় না তাতে আটকে যায়, আর আমরা গোল 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 ঘুরতে থাকি। কারণ ভারতীয় কোনো চ্যানেল ভারতের ভালো চায়, সাধারণ নাগরিকের আপলিফমেন্ট চায়, সেটা নিয়ে তারা কাজ করে না। খুব বোর লাগছে এইটা নিয়ে আরো এগোতে। পরে আরেকদিন খবরে এফসিআরএ নিয়ে আরো বড় করে যাব। কেন গভর্নমেন্ট বারবার করে কন্ট্রোল চায়? কেন গভর্নমেন্ট কন্ট্রোলটা সাধারণ নাগরিকের হাতে দিয়ে বলে না যে আমরা চাই দেশটা এইভাবে চলুক, আপনারা কোঅপারেটিভ মুভমেন্ট করুন, পাড়াতে কারোর ক্যান্সার হলে লাখ লাখ টাকা লাগলে সেইভাবে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করুন, আপনারা এক হয়ে দেশটাকে ভালোবেসে পাড়ার ভালো করুন, আমরা আপনাদের হাতেই তো পদ্মশ্রী তুলে দেব। তাহলে আমাদের দেশে সরকার যারা চালাচ্ছে তারা এত পাতি লোক, তারা পাড়াও ঠিক করে চালাতে পারবে না। যদি আপনি পাড়ার উন্নতি তাদের হাতে দিয়ে দেন, তারা নর্দমা দেখে ঘাবড়ে যাবে যে এত বছর ধরে দেশটা চলছে, নর্দমাটাই পরিষ্কার নয়, বর্ষার জল যেখানে সেখানে ওখানে ঠেকানে ঠেকানে ফেকানে সেখানে জমে যেতে পারে, আপনি অবাক হয়ে যাবেন। তাই ভারতবর্ষকে দেখে অবাকই হয়ে, যত বয়স বাড়ছে তত অবাক হচ্ছি, এতগুলো মূর্খ মানুষ নিয়ে দেশটা চলে কি করে? মানুষের নাম বাদ দিয়ে দেশটা চলে কি করে? ব্রিজ ভেঙে যাচ্ছে, দেশটা চলে কি করে? বাইরের ফান্ডিং এর দরকার কি? আমরাই যা দেশে মূর্খতা দেখাচ্ছি দেশ চালাতে গিয়ে, ব্রিটিশরা এখনো হাসছে। যদি এখনো আমরা ভারতে চলে যাই, যে কোনো মুহূর্তে আমরা এদেরকে সরিয়ে আবার রাজত্ব করতে পারবো। এই দেশটার লড়াই আসল হচ্ছে মূর্খতা ভার্সাস সেই শিক্ষিত মানুষেরা যারা এখনো এক হতে পারেনি। পাড়ার গুন্ডারা এক হতে পারে, কিন্তু তারা এক হতে পারবে না। আমরা ঠিক এইখানে এসে দাঁড়িয়ে আজকের এপিসোডটা শেষ করছি। আপনারও খারাপ লাগছে শুনতে, আমারও খুব খারাপ লেগেছে বলতে, কিন্তু কি আর করা যাবে? ভারতবর্ষ এই মূর্খতায় এসে দাঁড়িয়ে আছে, যেখানে এফসিআর বিল ইন্ট্রোডাকশন হচ্ছে, যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাট স্টেক। আসলে ন্যাশনাল ক্রাইসিসটা হচ্ছে কেউ দেশটা চালাতে পারছে না।